কিন্তু যেটা তোমার মধ্যে গ্রো করতে হবে সেটা হচ্ছে এই অ্যাটিটিউড অ্যান্ড সেলফ বিলিফ, এবং সেটার জন্য একটা মেন্টারই তোমাকে গাইড করতে পারবে। তার মানে 12-এ গিয়ে পার ডে প্রবলেমের সংখ্যা কিন্তু দাঁড়াচ্ছে। থার্মোডায়নামিক্স আর একটা চ্যাপ্টার, যেটার কনসেপ্ট বিল্ড আপ করতে আমাদের একটু টাইম লাগে। তুমি যদি ইন্টারনেট দেখো, প্রচুর বইয়ের লিস্ট আসবে। ডু নট গো ইনটু ডিটেল অফ দ্যাট। হ্যালো অ্যান্ড ওয়েলকাম। আজকে একটা নতুন এপিসোড নিয়ে এসেছি। তোমাদের অনেকের ডিমান্ড ছিল যে ক্লাস 11-এ যারা উঠেছে তারা নিটের প্রিপারেশন শুরু করবে কিভাবে, তার জন্য একটা রোড ম্যাপ দিতে। আমি আজকে সেই রোড ম্যাপ নিয়েই কথা বলবো। আচ্ছা, ফার্স্ট যে জিনিসটা আমি বলতে চাই সেটা হচ্ছে, ভুলে যাও নিটের কথা, ভুলে যাও যেই মেন বা অ্যাডভান্সের কথা। তোমাদের মাথার মধ্যে আগে আসা উচিত আমরা ফিজিক্সটাকে শিখব। দেখো, একবার যদি আমরা ফিজিক্সটাকে শিখতে পারি তাহলে কিন্তু আমাদের কনসেপ্ট বিল্ড আপ হয়ে গেলেই কনফিডেন্সটা বিল্ড আপ হবে, আর সেই কনফিডেন্সের উপরেই ডিপেন্ড করবে তোমার কম্পিটিটিভ লেভেলে তুমি কিরকম পারফর্ম করছো। দেখো, কম্পিটিটিভ লেভেল যে এক্সামগুলো সেটা বেসিক্যালি এলিমিনেশন টেস্ট, এবং সেই এলিমিনেশন টেস্টের ফার্স্ট ক্রাইটেরিয়াই হচ্ছে তুমি অন্যর থেকে কতটা ভালো। দ্যাট ডিটারমাইন্স ইয়োর র্যাঙ্ক। তুমি কতটা ভালোর থেকে অন্যের থেকে কতটা ভালো, রাইট? কারণ ওখানে একটা র্যাঙ্ক দেওয়া হবে, 1/1 করে র্যাঙ্ক দেওয়া হবে। তো সেই কারণে ইনিশিয়ালি আমাদের যে জিনিসগুলো ডেভেলপ করতে হবে আমাদের মনের মধ্যে, সেটা হচ্ছে সেলফ বিলিভ। দেখো, এই সেলফ বিলিভ তোমাকে কনফিডেন্স যোগাবে যে ইয়েস আই ক্যান ডু, মানে আমিও করতে পারি। তো ইনিশিয়ালি একদম প্রথম দিকে 11-এর সব কম্পিটিটিভ এক্সামের কথা ভুলে যাও। সবার আগে নিজের মধ্যে সেই পাওয়ারটা নিয়ে এসো, আমি এটা করতে পারি। দেখো, নিজে একজন আইআইটিয়ান হয়ে আমি তোমাদের যে জিনিসটা বলতে চাই সেটা হচ্ছে, আইআইটিয়ানদের সাথে নন আইআইটিয়ানদের ডিফারেন্সটা হচ্ছে অ্যাটিটিউডে। কি বললাম? ডিফারেন্সটা কোথায়? অ্যাটিটিউডে। সবার প্রথমে এই অ্যাটিটিউডটা ডেভেলপ করো। অ্যাটিটিউডটা ডেভেলপ মানে মার দুঙ্গি ঠোক দুঙ্গি টাইপ অ্যাটিটিউড, কে যাই হয়ে যাক আমি তো ফিজিক্সটা শিখবই। তো ফিজিক্স শেখাটা জরুরি। মার্কস তো আসবেই, কিন্তু ফিজিক্সটা যদি শিখতে পারো তাহলেই তুমি মার্কস পাবে, তাহলেই তুমি কম্পিটিটিভ লেভেলে ভালো করবে। আর যদি মার্কস না মানে শুধু মার্কসের পেছনে ছোট, তাহলে কিন্তু ভালো করতে পারবে না। তো সবার প্রথমে যেটা জরুরি সেটা হচ্ছে ফিজিক্সটা শেখা। কারেক্ট? ফিজিক্সটা শিখলে তোমার মধ্যে অটোমেটিক্যালি কনফিডেন্স বিল্ড আপ করবে, এবং সেই কনফিডেন্স দিয়েই তুমি কিন্তু বাকি যে কোনো হার্ডেল ওভারকাম করতে পারবে। আমার বক্তব্য, তুমি যখন এক্সাম হলে ঢুকছো, সেই এক্সাম হলে ঢোকার পর তোমার মাথায় কি থাকছে? কয়েকটা ফর্মুলা আর লজিক, আর একটা জিনিস থাকছে, সেটা হচ্ছে কনফিডেন্স। তার মানে তিনটে জিনিস খুব ইন্টার রিলেটেড। সেলফ বিলিভ, অ্যাটিটিউড, এইগুলো মিলে তোমার মধ্যে কনফিডেন্স বিল্ড আপ করবে। কারেক্ট? এবং এই সবগুলোকে যে একসাথে বাঁধবে তার নাম অ্যাটিটিউড। সো তোমার মধ্যে সবার প্রথমে এই অ্যাটিটিউডটা গ্রো আপ করো যে আমি পারবই। 2025-এ নিটের ফিজিক্স হিস্ট্রিতে ওয়ান অফ দ্য টাফেস্ট হয়েছে। তো সেই কারণে এইটা মাথায় রেখে আমাদের ফিজিক্সের কনসেপ্ট বিল্ড আপের জন্য বেশ টাইম ডিভোট করতে হবে। সেটা কিভাবে করবে 11-এর স্টুডেন্টরা প্রথম থেকে, সেটা আমি বলবো। দেখো, ফার্স্ট সেটা হচ্ছে গাইডেন্সটা সবার প্রথমে দরকার। সত্যি কথা বলতে
ফিজিক্স শেখাটা তো দরকারই, সেটার সাথে যেটা দরকার সেটা হচ্ছে গাইডেন্সটা। মানে একটা টপিকের কোন কোন টপিকগুলো, কোন কোন ইম্পর্টেন্ট জিনিসগুলো পড়তে হবে, যেটা পড়লে আমাদের মধ্যে ওই রিলেটেড প্রবলেম সলভ করতে পারবো, এই ক্যাপাবিলিটিটা গ্রো করে। এবং কম্পিটিটিভ লেভেলে যে এক্সামগুলো, সেখানে দুটো জিনিস ওরা চেক করে। কি চেক করে? এক্সাম হলে তুমি কতটা নিজেকে শক্ত রাখতে পেরেছো, আর তুমি কত ভালোভাবে টাইম ম্যানেজ করছো। দেখো, নিটের কোয়েশ্চেন পেপার এমন হয় না যেটা তুমি পারবে না। তোমাকে যদি একটা অনেকক্ষণ টাইম দেওয়া হয় তাহলে তুমি সব প্রবলেমগুলো পারবে, কিন্তু সেটা কিন্তু জরুরি নয়। জরুরি হচ্ছে যারা ওই টাইমের মধ্যে ওই প্রবলেমগুলোকে সলভ করছে। তার মানে টাইম ম্যানেজমেন্টটাও একটা বড় ব্যাপার। তো সেই কারণে তোমার একটা প্রপার টাইপ গাইডেন্স দরকারই দরকার। আদারওয়াইজ তুমি থিওরি, প্রবলেম সলভিং, এগুলো তো তুমি ইউটিউবের প্রচুর চ্যানেলে পেয়ে যাবে। তুমি আমার স্পার্ক কুইজের যে চ্যানেল আছে বা এক্সপোনেন্টের যে চ্যানেল আছে, সেখানেও ডিটেলে ভিডিও লেকচার পেয়ে যাবে, প্রবলেম সলভিং পেয়ে যাবে। কিন্তু যেটা তোমার মধ্যে গ্রো করতে হবে সেটা হচ্ছে এই অ্যাটিটিউড অ্যান্ড সেলফ বিলিফ, এবং সেটার জন্য একটা মেন্টারই তোমাকে গাইড করতে পারবে, রাইট? তাহলে মেন্টার সিলেকশনটা খুব দরকার। আমি স্টেপ বাই স্টেপ বলবো। ক্লাস 11-এর জন্য এটা কিন্তু রিপিটার বা ক্লাস 12-এর জন্য একদমই নয়, কারণ ক্লাস 11-এ যারা পড়ছো তাদের এটাকে প্রথম থেকে ডেভেলপ করতে হবে। আমি সেই ডেভেলপমেন্টটাই শেখাবো। এবার এই গাইডেন্স নেওয়ার আরেকটা ব্যাপার হচ্ছে, তোমাকে তোমার মেন্টারের প্রতিটা কথা একদম অক্ষরে অক্ষরে পালন করতে হবে, রাইট? সে যেভাবে গাইড করবেন তোমাকে সেইভাবেই চলতে হবে, কারণ তিনি এত স্টুডেন্ট গাইড করেছেন যে তিনি জানেন যে কোনটায় গেলে ভালো হবে, কোনটায় গেলে খারাপ হবে। ঠিক? আচ্ছা, এবার নেক্সট আমার যেটা বলার সেটা হচ্ছে, এই যে সেলফ বিলিভ আর কনফিডেন্সটা, এটা তোমার মনের মধ্যে নিজেকেই গ্রো করতে হবে। গ্রো করার পর তোমার যে জিনিসটা সব থেকে বেশি দরকার হবে, যে কোন বই বা কোন ম্যাটেরিয়াল তোমরা ফলো করবে। প্রথম থেকেই আমাদের মাথায় রাখতে হবে যে একটা স্টিপুলেটেড টাইমের মধ্যে আমাকে পুরো প্রবলেম সলভিংটা শেষ করতে হবে। তো প্রথম থেকেই এই কম্পিটিটিভ অ্যাটিটিউডগুলো গ্রো করার জন্য প্রত্যেক দিন ফিজিক্সে অ্যাটলিস্ট 30 থেকে 45টা কোয়েশ্চেন, এবং সেই কোয়েশ্চেনগুলো এক টাইপের হবে না, ডিফারেন্ট ডিফারেন্ট টাইপের হবে। সেই প্রবলেমগুলো প্র্যাকটিস করা শুরু করো। কি প্র্যাকটিস করবে? তার জন্য মার্কেটে প্রচুর বই আছে, আমি বই নিয়ে ডিটেলে একটু পরেই তোমাদের বলবো, কিন্তু সেটাকে ইউজ করবে কিভাবে সেটা বলছি। একটা টপিক, সেটা তুমি বই থেকে পড়লে। দেখো, বই থেকে যদি আমরা একটা টপিক বা একটা চ্যাপ্টার পড়ি, সেখান থেকে আমরা 40% মতো অ্যাসিমিলেট করতে পারি। বাকি যে 60% সেটা কিন্তু তোমাকে নিজের মাথায় অ্যানালাইজ করতে হবে, এবং সেখানে তোমাকে সব থেকে বেশি যে হেল্প করবে সেটা হচ্ছে ইউটিউব চ্যানেলগুলো। এই ইউটিউব চ্যানেলগুলোই তোমাকে থরলি হেল্প করবে যে একটা টপিকের কোন কোন জিনিস পড়তে হবে এবং কোন কোন কনসেপচুয়াল জিনিসগুলো তোমার মাথার মধ্যে নিতে হবে। বুক ইজ গুড, আমি বইয়ের বিরোধী নই, কিন্তু আমি এটাও বলছি না যে বই দিয়েই তোমার পুরোটা হয়ে যাবে। বই ছাড়াও তোমার ক্লাস নোটস বা ইউটিউব চ্যানেল বা অন্যান্য নোটস, এগুলোও তোমাকে হেল্প করবে। তো সব মিলেই তোমার মধ্যে এই কম্পিটিটিভ লেভেলের জন্য প্রিপারেশনটা আনতে হবে। তো সেইটা বলার জন্য এবারে প্রতিদিন আমাদের
30 থেকে 45টা কোয়েশ্চেন ঘড়ি ধরে ট্রাই করতে হবে প্রত্যেক দিন এবং এইটা চলবে পুরো 11 জুড়ে। আচ্ছা, তো সেটা করতে গিয়ে আমরা কি করি, একটা প্রবলেম যখনই আমি না পারি তখনই তার সলিউশন বা আনসার কিটা দেখে নিই। আমার বক্তব্য, সলিউশন বা আনসার কি আমরা একদম দেখব না, হোয়াট আই ডু, আমি তোমাদের যেটা সাজেস্ট করব, সবার প্রথমে ওই 30 থেকে 45টা কোয়েশ্চেন পার ডে, সেটা 2 ঘন্টার মধ্যে পুরোটা সলভ করার চেষ্টা করো। সেখানে যে প্রবলেমগুলো পারলে না সেগুলো তুমি রেখে দিলে ওই 2 ঘন্টার মধ্যে, সেগুলোকে আলাদা করে সলভ করলে বা করার চেষ্টা করলে। যদি না পারো তাহলে তুমি তোমার মেন্টরের সাথে কথা বলে সেগুলোর কনসেপ্টগুলোকে গ্রো আপ করাও নিজের মধ্যে। এটা হয়ে যাওয়ার পর পরের দিনও একই জিনিস হবে, কিন্তু আমার সাজেশন পরপর 2টো দিন সেম টপিকের উপরে প্রবলেম করো না। আজকে যদি আমরা নিউটনস লজ অফ মোশনের উপরে প্রবলেম করি, তাহলে কালকে আমি ডেফিনেটলি চলে যাব ভেক্টরের উপরে প্রবলেম, এবং থার্ড ডেতে এবং চলে যাব আমি সার্কুলার মোশনের উপর প্রবলেম। ঠিক এতে কি হবে, তোমার মাথার মধ্যে, তোমার ব্রেনের মধ্যে প্রতিটা থিওরি বারবার রিভাইজড হবে এবং সেই থিওরিগুলোকে তুমি বারবার রিকল করবে, সেটা তোমার মাথার মধ্যে বসে যাবে। এইটা কিন্তু আমাদের খুব ইম্পর্টেন্টলি দরকার। ঠিক প্রত্যেক দিন 30 থেকে 45টা কোয়েশ্চেন 2 ঘন্টায়, এবং এইটা 30 থেকে 45টা কোয়েশ্চেন যে 2 ঘন্টায় প্রত্যেক দিন চলবে তা নয়, আলটিমেটলি 11 শেষে টাইম ম্যানেজমেন্ট করে আমাদেরকে 2 ঘন্টায় 90খানা প্রবলেম সলভ করতে হবে। 2 ঘন্টায় 90খানা প্রবলেম সলভ করতে হবে, এটা টার্গেট। ঠিক, তাহলে টাইম ম্যানেজমেন্ট ইজ আ বিগ ইস্যু। নেক্সট কি বললাম, কোনো সলিউশন বা কোনো আনসার কি আমরা দেখব না, আমরা ওই প্রবলেমটা 2বার 3বার 4বার ট্রাই করব, তারপরে আমরা পরের ভাববো। কিন্তু ওই প্রবলেমটা বিভিন্ন ডিরেকশন থেকে হিট করার চেষ্টা করো। যদি তুমি পেরে যাও সেটাই তোমার গেইন, বাট তুমি যদি একবার সলিউশন বা আনসার কি দেখে নাও তাহলে কিন্তু তোমার কোনো গেইন হবে না। ট্রাস্ট মি, যত প্রবলেম আছে সব প্রবলেমের সলিউশন আইদার ইন্টারনেট, ইউটিউব বা বইয়ে আছে, কিন্তু সেই সলিউশন তো আগেও অ্যাভেলেবেল ছিল। তাহলে কি সবাই নিট ক্র্যাক করতে পারছে না? কেন পারছে না? এটাই, সে নিজে ট্রাই করছে না। তুমি যদি নিজে ট্রাই করো, তুমি একমাত্র দায়ী এই কম্পিটিটিভ এক্সামের ভালো করার জন্য, আর কেউ দায়ী নয়। দেখো, মেন্টররা তোমাকে এখন কি শেখাতে পারে, কিভাবে যুদ্ধ করতে হবে শেখাতে পারে, কিন্তু যুদ্ধটা তোমাকেই করতে হবে, কারণ মেন্টররা তাদের যুদ্ধ করে এসছে। আমি আমার যুদ্ধ করে এসছি, আমি আমার যুদ্ধে সফলও হয়েছি। আমি আইআইটি খড়গপুর থেকে বিটেক ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং করেছি। তো এবার তোমাদের পালা, আমরা তোমাদেরকে শেখাবো বা যাবতীয় অস্ত্র দেব, এবং সেই অস্ত্র দিয়ে কিভাবে ফাইট করতে হয় সেটা শেখাবো, কিন্তু আলটিমেট ফাইট তো তোমাকেই করতে হবে, তাই না ভাই? আলটিমেট ফাইট তো তোমাকেই করতে হবে। গেট মাই পয়েন্ট? দুর্দান্ত। তাহলে পার ডে ক্লাস 11-এ প্রথমে শুরু হবে 2 ঘন্টায় 35 থেকে শুরু করো, 45, 60, 70, 80, 90, এটা ক্লাস 11-এ আমাদের অ্যাচিভ করতেই হবে। ক্লাস 12-এ গিয়ে শুধু আমাদের 12-এর জিনিসপত্রগুলো রিভাইজ দিলেই চলবে না, আমাদের 11-এর জিনিসপত্রগুলোকেও রিকালেক্ট করতে হবে। নতুন ফিজিক্সের যে 12-এর চ্যাপ্টারটা পড়ছো তার সাথে সাথে 11-এর জিনিসগুলো যেন পেছন তোমার সাথে আসে। আমি বলতে চাইছি, ইলেকট্রোস্ট্যাট যখন পড়ছো সেই মাসে
তুমি আরো 3টে টপিক 11 এর চুজ করে নাও, যেগুলোর উপরে তুমি অ্যাটলিস্ট প্রতিটা টপিকের উপর 30 থেকে 35টা প্রবলেম করলে। তার মানে 12-এ গিয়ে পার ডে প্রবলেমের সংখ্যা কিন্তু দাঁড়াচ্ছে প্রায় 110 থেকে 120। ট্রাস্ট মি, এটা অ্যাচিভেবল। ট্রাস্ট মি, এটা অ্যাচিভেবল। কারেক্ট? এই আমাদের করতে হবে। করে মোটামুটি মিড অফ 12 মানে বাই এন্ড অফ সেপ্টেম্বর, আমি অ্যাট ম্যাক্স বলছি বাই এন্ড অফ অক্টোবর, এই প্রবলেম সলভিংটা থরলি চলবে। এবার একটা বড় কোয়েশ্চেন, কম্পিটিটিভ এক্সামের জন্য কোন সময়ে আমরা আমাদের সিলেবাসটা কমপ্লিট করব? দেখো, এটা একটা বিগ ডিল, এবং আমার পার্সোনাল ধারণা তোমার সিলেবাস শেষ করার জন্য আইডিয়ালি 12 থেকে 14 মাসের মধ্যে তুমি যদি ভালো মতো সিলেবাসটা শেষ করতে পারো, তাহলেই তুমি কম্পিটিটিভ লেভেল এক্সামে ভালো র্যাঙ্ক এক্সপেক্ট করতে পারো। কেন? কারণ অ্যাট ম্যাক্স 14 মাস, 14 মান্থস, সেটা যদি একান্তই অ্যাচিভ করা না যায় তাহলে 15 মান্থ ম্যাক্সিমাম, নট মোর দ্যান দ্যাট। এর মধ্যে অ্যাটলিস্ট ফিজিক্সের প্রতিটা টপিক কমপ্লিটলি শেষ করতে হবে। এবার তোমরা আমাকে ডেফিনেটলি বলবে যে তাহলে তো আমি 12-এ গিয়ে হার্ডলি 3 কি 4 মাস সময় পাচ্ছি পুরো সিলেবাসটা শেষ করার জন্য। যারা ভালো রেজাল্ট করবে, যারা তোমাদের ব্যাচে নিট ক্র্যাক করবে উইথ আ ফ্লাওয়ারিং কালার্স, তারা কিন্তু মোস্টলি 12-এর প্রথম 3 থেকে 4 মাসের মধ্যেই ফুল সিলেবাসটা কমপ্লিট করছে। তারপরে শুধু রিভিশন, প্র্যাকটিস, প্রবলেম সলভিং, টেস্ট, ডাউট ক্লিয়ারিং, এই সাইকেল চলবে। পার ডে অ্যাটলিস্ট 1 ঘন্টার একটা করে টেস্ট দিয়ে তার যত ডাউট ক্লিয়ারিং সেগুলো করে কনসেপ্টটাকে আরো বিল্ড আপ করে কনফিডেন্সটাকে গ্রো করাতে হবে। এটাই নিয়ম। তুমি যদি ভাবো যে 12-এ গিয়ে তুমি অ্যারাউন্ড সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বরে গিয়ে সিলেবাস শেষ করবে, ইট ইজ টু লেট। তোমাকে সিলেবাস শেষ করতে হবে জুলাই বা আগস্টের মধ্যে অ্যাট ম্যাক্স। ইয়েস, ইউ আর হিয়ারিং মি রাইট, জুলাই বা আগস্টের মধ্যে অ্যাট ম্যাক্স। তাহলে বিগ কোয়েশ্চেন, 12-এর এত বড় সিলেবাস আমরা 2-3 মাসের মধ্যে কমপ্লিট করব কি করে? দেখো, 12-এর এত বড় সিলেবাস 2-3 মাসের মধ্যে কমপ্লিট করা ডিফিকাল্ট, সেটা আমি মানি, কিন্তু সেটাকে অ্যাচিভ যারা করতে পারে ভাই, তারাই তো র্যাঙ্ক করবে। তার জন্য তোমাকে 11টাও 12 মাসের মধ্যে, 8 মাস বা 9 মাসের মধ্যে শেষ করতে হবে। এবার তুমি বলবে, তুমি যে মেন্টারের কাছে যাচ্ছ, যার কাছে টিউশন পড়ছো, তিনি তো 8 বা 9 মাসের মধ্যে শেষ করছেন না। দেখো, তার উপর তোমার কম্পিটিটিভ লেভেলের এক্সাম এর রেজাল্ট ডিপেন্ড করবে না। আমি কি বললাম? তুমি কতটা ফাইট মারছ তার উপরে ডিপেন্ড করবে। একটা থাম রুল বলি, সেটা হচ্ছে 12-এর অপটিক্স আর মডার্ন ফিজিক্স চ্যাপ্টারটা খুব ইজি। এটা বাই এনি চান্স যদি আমরা ক্লাস 11-এ কমপ্লিট করে রাখতে পারি, তাহলে কিন্তু আমরা অনেকটাই এগিয়ে থাকবো। অনেকটা এগিয়ে থাকবো মানে তাহলে 12-এ আমাদের শুধু ইলেকট্রোডায়নামিক্সটাই বাকি থাকবে। ঠিক তো সেই কারণে আমাদের 12-এর প্রিপারেশনের জন্য সময় কম, সেখানে গিয়ে আমি শুধু ইলেকট্রোডায়নামিক্সটাই করব। তো মডার্ন ফিজিক্স আর জিওমেট্রিক্যাল অপটিক্স, এই দুটো অনেক বড় চ্যাপ্টার, এখান থেকে প্রচুর কোয়েশ্চেনও আসে, কিন্তু বিউটি অফ দিস টু চ্যাপ্টার্স আর ইজি, সো ইউ ক্যান কমপ্লিট ইট বাই এন্ড অফ 11। লাস্ট 3 বা 4 মাসে তুমি এটাকে কমপ্লিট করতে পারবে 11-এর। তার মানে তোমার 11-এর 8 মাস থাকছে ফুল সিলেবাসটা কমপ্লিট করা। তার মধ্যে সব থেকে বেশি টাইম তোমাকে যেটাই দিতে হবে সেটা হচ্ছে মেকানিক্স। ইলেকট্রোডায়নামিক্স অনেক ইজি কম্পেয়ার টু মেকানিক্স।
তোমার মেকানিক্সের কনসেপ্টের উপর ডিপেন্ড করবে তুমি ফিজিক্সে কতটা ভালো। মেকানিক্সের কনসেপ্ট ডেভেলপ যদি ভালো করে হয়ে যায়, বাকি কনসেপ্ট ডেভেলপ করতে তোমার হার্ডলি 3 থেকে 4 মাস লাগবে। ফুল মেকানিক্সটা যদি আমরা ভালো মতো গ্র্যাপ করতে পারি, তাহলে বাকি 11 ফিজিক্স 2 কি 3 মাসে হয়ে যাবে। থার্মোডায়নামিক্স আর একটা চ্যাপ্টার, যেটার কনসেপ্ট বিল্ড আপ করতে আমাদের একটু টাইম লাগে। তার মানে মেকানিক্স, থার্মোডায়নামিক্স আর ওয়েভ মোশন, এই চ্যাপ্টারগুলোর ওপর যদি আমরা কাজ করে একটু টাইম বেশি দিয়ে আগে থেকে প্রিপেয়ার করে রাখি, তাহলে কিন্তু আমাদের জিনিসটা অনেক ইজি হবে। আমি আবার বলছি, পুরো 11-এর টপিক আমাদের শেষ করতে হবে 8 মাসের মধ্যে। লাস্ট 4 মাস 11-এর ট্রাই করো, বা তুমি এই 4 মাসটাকে যেভাবে ইউটিলাইজ করো 12-এর মডার্ন ফিজিক্স আর জিওমেট্রিক্যাল অপটিক্সটাকে করে রাখতে। এটা যদি তুমি করে রাখতে পারো, তাহলে আধা খেলা ওখানেই শেষ। ঠিক, এবার পুরো টপিকে আমি বলে দিচ্ছি, মেকানিক্স সব থেকেই বেশি ইম্পর্টেন্ট, তারপরে আসবে ইলেকট্রোডায়নামিক্স, সেখান থেকেও প্রচুর কোয়েশ্চেন আসে। কোন চ্যাপ্টার থেকে কত কোয়েশ্চেন আসে না আসে, কোন টপিকটা পড়বো না পড়বো, এক্সাক্ট টপিক নিয়ে আমি একটা ভিডিও তোমাদের জন্য নিয়ে আসবো, সেখানে ডিটেল ওয়েটেজ অ্যানালিসিস করব। কিন্তু এখন যেটা বলছি, চোখ কান বন্ধ করে মেকানিক্সটার উপরে কনসেন্ট্রেট করো। আর মেকানিক্স শেখার সব থেকে ভালো বই হচ্ছে এইচ.সি. ভার্মা। এই বইয়ের ওপরে আর কোনো বই নেই। মেকানিক্সটা সবার আগে শেখো। 2025-এ যেই মেনের যে কোয়েশ্চেন এসছে, তোমরা সেইগুলোকে অ্যানালাইজ করো, চেক করে দেখো যেই অ্যাডভান্সের এই যে কোয়েশ্চেন এসছে সেগুলোকে চেক করো। এগুলো চেক করার পরে চেক করো নিটে যে কোয়েশ্চেন এসছে। দেখো, আমার পার্সোনাল ধারণা নিটের কোয়েশ্চেন পেপারটা যেই মেনের কোয়েশ্চেন পেপার থেকে টাফ এসছে। তার মানে নিট আমাদেরকে এটা সাজেস্ট করছে যে ইউ হ্যাভ টু লার্ন ফিজিক্স থরলি, কারেক্ট? তো ফার্স্ট 11-এ আমাদের থিওরির জন্য যে বই আমরা ফলো করব, সেই বই হবে এরারলেস ফিজিক্স বলে ভলিউম 1 ভলিউম 2 একটা বই আছে, থিওরির জন্য দুর্দান্ত, এরারলেস ফিজিক্স। নেক্সট আমাদের আসবে এমটিজি পাবলিকেশনের এনসিইআরটি ইন ফিঙ্গার টিপস। এই দুটো বই, কি বললাম, এরারলেস ফিজিক্স আর এনসিইআরটির ফিঙ্গার টিপস। খুব বেশি বই পড়ে লাভ নেই, খুব বেশি বইয়ের হেডেক নিয়ে লাভ নেই। তুমি যদি ইন্টারনেট দেখো, প্রচুর বইয়ের লিস্ট আসবে। ডু নট গো ইন টু ডিটেল অফ দ্যাট। জাস্ট যে কোনো একটা বইকে তোমরা ফলো করো, সেই তোমাকে ফুল কনসেপ্ট দেবে। তাহলে থিওরি পড়ো এরারলেস ফিজিক্স থেকে, তার অনেক সলভড এক্সাম্পল আছে, তার অনেক এক্সারসাইজও আছে, সেগুলো করো। তারপরে যেটা করতে হবে তোমাদের, যেটা মাস্ট, সেটা হচ্ছে PYQ। যেই মেন এবং নিট এর PYQ পুরো 2 বছরে অ্যাটলিস্ট 2 থেকে 3 বার, অ্যাটলিস্ট 2 থেকে 3 বার। এইটা যদি করতে পারো, নিটের সব প্রবলেম তোমরা পারবে, কোনো প্রবলেম আটকাবে না। তার মানে PYQ ইজ মাস্ট, শুধু নিটের নয়, মেন অ্যান্ড অ্যাডভান্সের। ঠিক, মেন এবং অ্যাডভান্সেরটা পুরো না করলেও হবে, পুরো না করলেও হবে, কিন্তু নিট আর মেনের ফুল PYQ কমপ্লিট করতেই হবে, নইলে কিন্তু আমরা কোনো রেজাল্ট এক্সপেক্ট করতে পারবো না, নইলে কিন্তু কোনো রেজাল্ট এক্সপেক্ট করতে পারবো না। ঠিক, দুর্দান্ত।
এই অবধি আসার পরে আমি বই নিয়ে তোমাদের কথা বললাম। এইচসি ভার্মার বইটা থরলি সলভ করতে হবে। এইচসি ভার্মা থেকে থিওরি দেখার দরকার নেই, থিওরির জন্য এরারলেস ফিজিক্স ইজ গুড এনাফ। প্রবলেম সলভিং এর জন্য এইচসি ভার্মা আর পিওয়াইকিউ, জেই মেন আর নিটের, আর যে বইটা বললাম এনটিজি পাবলিকেশনের ফিঙ্গার টিপস, এনসিআরটি ফিঙ্গার টিপস, এই বইটাও তোমরা থরলি দেখতে পারো, গুড এনাফ। এইটা যদি আমরা করতে পারি অলমোস্ট 15 থেকে 16 মাস, 15 to 16 মান্থস, তারপরে কিন্তু আমাদের পার ডে বা দুদিন অন্তর একটা করে টেস্ট দিতেই হবে, একটা করে টেস্ট দিতেই হবে। টেস্ট দেওয়াটা মাস্ট। টেস্ট না দিলে কিন্তু আমরা টাইম ম্যানেজমেন্টটা সেইভাবে করতে পারবো না। লাস্ট 6 মাস বা 7 মাস রিভাইজ, প্রবলেম সলভিং, টেস্ট, ডাউট ক্লিয়ারিং, রিভাইজ, প্রবলেম সলভিং, টেস্ট, ডাউট ক্লিয়ারিং, এই লুপে চলবে। তাহলে এই পর্যন্ত আমি তোমাদের বললাম যে কখন সিলেবাস শেষ করবে, কখন রিভাইজ দেওয়া শুরু করবে। 12-এ উঠেই শুধু 12-এর জিনিস করলে চলবে না, 11-এরও প্রতি মাসে 3 কি 4টে টপিকের রিভিশন তোমাকে করতে হবে। এবার এই সবগুলো করার জন্য তোমাদের মনে হতেই পারে যে আমাদের কি থরলি কোনো নোটস করার দরকার আছে। আমার সাজেশন, থরলি তোমাদের সেরকম নোটস করার কোনো দরকার নেই। আমার সাজেশন, তোমাদের থরলি কোনো নোটস করার দরকার নেই। আমি তোমাদের সাজেস্ট করব, তোমরা যে বইতে প্রবলেম প্র্যাকটিস করছো সেই বইয়েরই যে নতুন কনসেপ্ট বা নতুন টপিকের যে ফর্মুলা, এগুলো তোমার খাতার পেছনে নোট ডাউন করতে করতে যাও। তুমি ধরো পুরো 2 বছরে 10টা খাতাতে তোমার পুরো প্র্যাকটিস করছো, সেই 10টা খাতার লাস্ট 10টা পেজে ফর্মুলা এবং কনসেপ্টগুলো নোট ডাউন করে রাখো। আলাদা করে শর্ট নোটস করার দরকার নেই, আলাদা করে শর্ট নোটস করার দরকার নেই। ঠিক ওই যে লাস্ট 10টা পেজ, ওটাই হবে তোমার ফাইনাল রিভিশন প্যাকেজ। কারেক্ট? নিজে হাতে লেখো, সেটা মাথায় থাকবে আমাদের অনেক দিন। তাহলে সব ব্যাপার আমি মোটামুটি টাচ করে গেলাম। এর পরের ভিডিওতে আমি তোমাদের ডিটেলে ওয়েটেজ অ্যানালিসিসের ওপরে একটা ভিডিও আনবো, সেখানে বলবো কোন টপিকের ওপরে কত টাইম আমাদের ডিভোট করতে হবে। চলো আজকে এ পর্যন্তই। অল দ্য বেস্ট।